প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মোল শব্দটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে যখন ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস পড়েছিলাম তখন এসআই সিস্টেমে যে এক্সট্রা তিনটে মৌলিক একক যোগ হয়েছিল, তিনটে ফান্ডামেন্টাল ইউনিট যোগ হয়েছিল, সেই তিনটে ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে একটা পেয়েছিলাম মোল, একটা পেয়েছিলাম, তিনটে নয় চারটে যোগ হয়েছিল, একটা মোল, একটা ক্যান্ডেলা, একটা অ্যাম্পিয়ার আর একটা কেলভিন। তা সেইখানে মোল বলতে পদার্থের পরিমাণ বলে বইতে লেখা থাকে, কোয়ান্টিটি অফ ম্যাটার। তা এক্ষেত্রে একটা প্রশ্ন তখনও বোধহয় করেছিলাম ক্লাসে, যখন ক্লাস নিতাম, যে কোয়ান্টিটি অফ ম্যাটার বা পদার্থের পরিমাণ মাপার জন্য তো কিলোগ্রাম আছেই, তাহলে আমার মোল বলে আর একটা নতুন ইউনিট ইন্ট্রোডিউস করবার দরকার পড়ছে কেন? তা সেই ক্ষেত্রে উত্তরটা তোমাদের মনে আছে কি আমি জানি না। আমরা মোল দিয়ে পদার্থের সাংখ্য পরিমাণ মাপি, অর্থাৎ নাম্বার মাপি, সহজ কথা বলতে গেলে নাম্বার। যেমন একটা সহজ উদাহরণ দিই, তোমরা অবশ্য বাজারহাটে বিশেষ যাও না, জানো না। যখন এই গরমকালে আম কিনতে যাওয়া হয়, আমরা বাড়ির জন্য যখন আম কিনতে যাই তখন দোকানদার আমাকে কিলো দরে আম বিক্রি করে, যে হয়তো বললো 30 টাকা কি 40 টাকা কি 50 টাকা কেজি। এবার ওই 1 কেজিতে যতগুলো আম হয়, ছোট আম হলে হয়তো 5টা 6টা হতে পারে, বড় আম হলে হয়তো 4টে হবে। তা সেই ততগুলো আম আমি পাবো। কিন্তু ওই দোকানদাররা যখন যারা গাছ পরিচর্যা করেন, আম গাছের পরিচর্যা করেন, গাছ জমা নেন, তাদের থেকে যখন আম কিনে আনেন তারা কিন্তু ওই কেজি দরে আম কিনে আনেন না, তারা দরে কিনে আনেন। দরে কিনে আনা মানে 100 পিস পিছু আমের একটা দাম ঠিক করা হয়। মোটামুটি আমের 19-20 সাইজ হতেই পারে, তা মোটামুটি 100 পিস দামের আমের দাম ধরা যাক। যারা করছে, যারা বিক্রি করছে, তারা হয়তো বললো 500 টাকা, অর্থাৎ এক একটা আমের দাম 5 টাকা। এইবার সেই আমটার ওজন তোমার মোটামুটি ধরো 100 পিস আমের ওজন কত হবে? 5টা করে যদি 20 কেজিও হতে পারে, 22 কেজিও হতে পারে, 21 কেজিও হতে পারে, 18 কেজিও হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু সেটা ফান্ডামেন্টাল নয়, ফান্ডামেন্টাল হচ্ছে নাম্বারটা। 100 পিস আম কিনে আনবেন, 100 পিস আম কিনে এনে সেই আমটা যখন বিক্রি হবে তখন কিন্তু তার ভর অনুযায়ী বা মাস অনুযায়ী, বা আমরা সহজ কথায় যেটাকে ওজন অনুযায়ী বলি, ওজন অনুযায়ী বিক্রি করা হবে। অর্থাৎ প্রথমবার যখন কেনা হলো সংখ্যার নিরিখে কেনা হলো, তারপরে যখন বিক্রি করা হলো তার ভরের নিরিখে বিক্রি করা হলো, তার মাসের নিরিখে বিক্রি করা হলো। অর্থাৎ নাম্বারটা দ্বিতীয় ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তা এই যে নাম্বারের কথাটা এলো, এই নাম্বারের ক্ষেত্রে আমরা সাধারণভাবে সাধারণ 1 2 3 4 5 6 10,000 20,000 এইগুলো মাপার জন্য আমরা মোল ইউনিট ব্যবহার করি না। আমরা জেনারেলি মোল ইউনিটটা ব্যবহার করা হয় টু মেজার দ্য নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস অর আয়ন্স এটসেট্রা। অর্থাৎ পরমাণুর সংখ্যা পদার্থের মধ্যে, বা অণুর সংখ্যা, বা আয়নের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, এইগুলো মাপার জন্য, এইগুলো গণবার জন্য মোল ইউনিটটা ব্যবহার করা হয়। এবার প্রশ্ন করতে পারো যে স্যার ওই অ্যাটম কি গোনা যায়? এক্স্যাক্টলি না গোনা গেলেও এস্টিমেট করা যায়, অর্থাৎ কতগুলো অ্যাটম একটা জায়গার মধ্যে উপস্থিত আছে তার একটা ধারণা করা যায়, তার একটা হিসেবও, রাফ হিসেব করা যায়। তা কীভাবে যায় সেই বিষয়ে আমি যাব না, তার আগে একটা গোড়ার কথায় ফিরে আসি। আমি বাঁদিকে একটা জিনিস লিখছি, তোমরা খেয়াল করো। ধরো হাইড্রোজেন, আচ্ছা এখানে হচ্ছে প্রোটন, নিউট্রন, টোটাল, একটা ছক করছি।
প্রথমে লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেনের বেলায় প্রোটন একটা, নিউট্রন 0। আমরা মোস্ট কমন আইসোটোপটা ধরেই কাজ করব, কিন্তু আমরা যেগুলো আনকমন বা যেগুলো প্রকৃতিতে কম পরিমাণে উপস্থিত সেগুলো নিয়ে হিসাব করতে যাব না। হাইড্রোজেনের পর ধরো হিলিয়াম, হিলিয়ামের বেলায় প্রোটন 2, নিউট্রনও 2, টোটাল হচ্ছে 4। নেক্সট হচ্ছে ধরো লিথিয়াম, প্রোটন 3টে, এটা 4টে, কটা বাদ দিলাম, একবারে ধরো কার্বনে চলে এলাম। কার্বনের প্রোটন হচ্ছে 6টা, নিউট্রন 6টা, এটা হচ্ছে 12টা। কার্বনের পর কে আছে? নাইট্রোজেন, এখানে ধরো 7টা, এখানে ধরো 7টা, এখানে 14টা। এরপর অক্সিজেন 8টা, 8টা, 16টা। বেশ, এটা তো জাস্ট নাম্বারগুলো লিখলাম। এই টোটাল নাম্বারটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, না মাস নাম্বার, এটাকে বলা হয় মাস নাম্বার। আর প্রোটন নাম্বারটাকেই বলা হয় অ্যাটমিক নাম্বার। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর মধ্যে, অ্যাটমের মধ্যে যটা প্রোটন আছে সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, আর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যেটা যোগফল সেটা হচ্ছে তার মাস নাম্বার। তা এইবার আমরা যদি ধরে নিই যে প্রোটন আর নিউট্রনের ভর সমান, সামান্য তফাৎ হয়, সামান্য তফাৎটাকে যদি আমরা ধর্তব্যের মধ্যে না ধরে যদি নিই যে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার, প্রোটন আর নিউট্রনের মাস সমান, ভর সমান, তাহলে বলতে পারি কি হিলিয়াম হাইড্রোজেনের থেকে 4 গুণ ভারী? পারি বলতে? এই কথাটা যারা বুঝতে পারোনি তারা বলো, আমি এই জায়গাটায় যদি বুঝতে সমস্যা থাকে এই সমস্যাটা চলতেই থাকবে। হিলিয়াম কেন 4 গুণ ভারী সেটা যদি বুঝতে কোথাও সমস্যা থাকে বলে ফেলো এই বেলা। স্যার একবার বলে দেবেন? হাইড্রোজেনের মধ্যে কেবলমাত্র একটা প্রোটন আছে, তাই তো? হিলিয়ামের মধ্যে 2টো প্রোটন আছে, 2টো নিউট্রন আছে। তাহলে প্রোটন আর নিউট্রনের মাস যদি সমান হয়, সমান মাস যদি ধরেই নিই, তাহলে মনে মনে তো এইটা ভাবতে পারি যে হিলিয়ামের মধ্যে 4টি প্রোটন আছে, নিউট্রন আর প্রোটনের মাস তো সমান, তাহলে হাইড্রোজেনে একটা প্রোটন আছে, হিলিয়ামের মধ্যে 4টে প্রোটন আছে, তাহলে একটা হিলিয়াম পরমাণু হাইড্রোজেন পরমাণু হচ্ছে 4 গুণ ভারী, হলো না? হ্যাঁ স্যার। ঠিক তেমনি করে হ্যাঁ স্যার। তাহলে লিথিয়াম পরমাণু তাহলে হাইড্রোজেনের তুলনায় 7 গুণ ভারী, কার্বন 12 গুণ ভারী, নাইট্রোজেন 14 গুণ ভারী, হ্যাঁ স্যার। অক্সিজেন 16 গুণ ভারী। বলতে পারি? পারি তো? হ্যাঁ স্যার পারি। হ্যাঁ স্যার পারি। হ্যাঁ স্যার পারি। বেশ, তাহলে এবার ভাবো ভালো করে ব্যাপারটা
ধরো আম নিয়েই বলছি, যখন আম নিয়েই বলি, পিয়ারা ফুলি বলে একটা আম পাওয়া যায়, খুব ছোট ছোট হয়। আর ওই আম্রপালি বলে একটা আম পাওয়া যায়, খুব বড় বড় হয়। একটা পেয়ারা ফুলি আমের ওজন হয়তো ধরা যাক 200 গ্রাম হবে, কি আরও কম হয়, আমি 200 গ্রাম ধরছি। সেখানে হয়তো একটা আম্রপালি আমের ওজন 800 গ্রাম হবে। অর্থাৎ একটা আম্রপালি আম পেয়ারা ফুলি আমের গড়ে মোটামুটি 4 গুণ ভারী। তাহলে আমি যদি 100 পিস পেয়ারা ফুলি আম নিই, মোট যা ওজন হবে, 100 পিস আম্রপালি যদি আম নিই, তাহলে ঠিক তার 4 গুণ ওজন হয়ে যাবে। এটা নিশ্চয়ই কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এবার তাহলে হ্যাঁ স্যার। আমি ঘুরিয়ে ব্যাপারটা বলি, যে তুমি ধরো 10 কেজি পেয়ারা ফুলি আম কিনলে আর 40 কেজি আম্রপালি আম কিনলে, তাহলে ওই 10 কেজি পেয়ারা ফুলি আমের মধ্যে পেয়ারা ফুলি আমের যতগুলো সংখ্যা হবে, ওই 40 কেজি আম্রপালির মধ্যেও আম্রপালি আমের সংখ্যা ঠিক ততগুলোই হবে, বেশি হবে না, কমও হবে না। কারণ এক একটা আম্রপালি হ্যাঁ বলেছি 4 স্যার। গুণ ভারী। বুঝতে না পারলে বলো, যারা বুঝতে পেরেছো তাদের বলার দরকার নেই, যারা পারোনি তাদের জন্য বলছি। 10 কেজি আম্রপালি 10 কেজি আম্রপালি নয়, 10 কেজি পেয়ারা ফুলি আমের মধ্যে যতগুলো আম পাবো, 10 কেজি পেয়ারা ফুলি আমের মধ্যে কতগুলো আম পাবো, যদি 200 গ্রাম করে একটা আমের ওজন হয়, তাহলে 1 কেজিতে 5টা আম, তাহলে 10 কেজিতে 50টা আম, তাহলে 50টা আম্রপালির ওজন পেলাম। আর আমি বলেছি কি 40 কেজি পেয়ারা ফুলির কথাটা এতক্ষণ বললাম, আম্রপালির ক্ষেত্রে 40 কেজি কিনেছি, এক একটা আম্রপালির ওজন 800 গ্রাম। তাহলে আমি যদি 50 পিস আম্রপালি আমের ওজন হিসেব করি, তাহলে 800 × 50 গুণ করলে দেখো 40,000 গ্রাম, মানে 40 কেজি দাঁড়াচ্ছে। তাহলে ঘুরিয়ে বলতে গেলে 40 কেজি পরিমাণ তোমার আম্রপালি আমের যা সংখ্যা হবে, 10 কেজি পরিমাণ পেয়ারা ফুলি আমের তাই সংখ্যা হবে। বারবার এই গল্পটাই বারবার বলছি। এইবার এই যে তথ্যটা লিখেছি, সেই তথ্যের ভিত্তিতে একটা কথা লিখতে পারি। কি কথা? না, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে পরমাণু সংখ্যা ইকুয়াল টু 4 গ্রাম হিলিয়াম গ্যাসে পরমাণু সংখ্যা ইকুয়াল টু 7 গ্রাম লিথিয়াম গ্যাসে নয়, গ্যাস তো নয় লিথিয়ামটা, লিথিয়ামে পরমাণু সংখ্যা ইকুয়াল টু 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা ইকুয়াল টু 14 গ্রাম নাইট্রোজেনে পরমাণু সংখ্যা ইকুয়াল টু 16 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা। এই যে কথাটা বললাম, এবার বলো এই কথাটা কোথাও তোমাদের সমস্যা আছে না নেই? তাহলে এই যে ডান দিকে যে লিস্টটা লিখলাম, এই লিস্টটা
কে কে বুঝতে পারোনি বলো। সকলে বুঝতে পেরেছো? না বুঝতে পেরেও যদি হ্যাঁ স্যার। না বলো তাহলে কিন্তু পরে মুশকিলে পড়বে, সে মুশকিল থেকে কেউ রক্ষা করতে পারবে না, পরে মুশকিল। তাহলে এই জিনিসটা যদি হয়ে থাকে 16 গ্রাম না অক্সিজেনে পরমাণুর সংখ্যা যা, 14 গ্রাম নাইট্রোজেনে পরমাণুর সংখ্যা যা, 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা যা, এই সংখ্যাগুলো যদি সব সমান হয়ে থাকে, এই সংখ্যাটা মাপা হয়েছিল অনেক কষ্ট করে এবং মেপে দেখা গেছিল যে এর মানটা হচ্ছে এইরকম 6.022 ইন্টু 10⁻23। এটা একটা বিরাট নাম্বার। এই নাম্বারটাকে, এত বড় নাম্বার বারবার লেখার বদলে আমরা যে কথাটা ব্যবহার করি সেটা হচ্ছে 1 মোল। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে 1 মোল সংখ্যক হাইড্রোজেন পরমাণু উপস্থিত আছে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যায় পরমাণু উপস্থিত আছে। তাহলে 4 গ্রাম হিলিয়ামের মধ্যেও তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু উপস্থিত আছে। 7 গ্রাম হিলিয়ামেও তাই আছে, 12 গ্রাম কার্বনেও তাই আছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে 1 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল হাইড্রোজেন, 4 গ্রাম হিলিয়াম মানেও 1 মোল হিলিয়াম। অবশ্যই পরমাণু কথাটা বলা উচিত। 1 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল হিলিয়াম, 1 মোল হাইড্রোজেন পরমাণু। 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল হিলিয়াম পরমাণু। 7 গ্রাম লিথিয়াম মানে 1 মোল লিথিয়াম পরমাণু। 12 গ্রাম কার্বন মানে 1 মোল কার্বন পরমাণু। 14 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন পরমাণু এবং 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। এই রকম এ তো মোটে কটা লিখেছি, এছাড়াও আরও যত মৌল আছে সবার বেলাতেই এই নিয়মটা খাটে। তাহলে মোল সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক ধারণা হলো। এবার 1 মোল পরমাণু মানে কটা পরমাণু না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। তোমায় যদি প্রশ্ন করা হয় 1 মোল পেন্সিল মানে কটা পেন্সিল, বলবে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ পেন্সিলস। সারা পৃথিবীতে যতগুলো পেন্সিল কারখানা আছে তারা যবে থেকে প্রোডাকশন তৈরি শুরু করেছে এতদিনেও তারা এতগুলো সংখ্যক মোট পেন্সিল তৈরি করে উঠতে পারেনি। বুঝতেই পারছো নাম্বারটা এতটাই বড়, 10⁻23, একের পিঠে 23টা শূন্য। তো যাই হোক, তাই জন্য এই নাম্বারটা কেবলমাত্র আমরা ব্যবহার করি পরমাণু বা অণু ইত্যাদি সংখ্যা মাপার জন্য। ক্লিয়ার? স্যার বলছি এই নাম্বারটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। ঠিক, এই নাম্বারটাকেই অ্যাভোগাড্রো নাম্বার বলা হয় এবং এটা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট হিসেবেও ট্রিট করা হয়, সার্বজনীন ধ্রুবক। তো এবার আমাদের বইয়ে আছে 6.023 ইন্টু 10⁻23। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম তখন এই নাম্বার লিখবো না 6.03 লিখবো। আচ্ছা বলতে দাও, একটু সুযোগ দাও। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম আমাদের বইতে 6.023 লেখা থাকতো, ইন্টু 10⁻23 লেখা থাকতো। ইদানিংকালে দেখছি বইগুলোয় 6.022 লিখছে। তোমাদের বইতে কেন 6.023 লিখেছে জানি না, হয়তো অ্যাকিউরেটলি আরও এখন বর্তমানে মাপা সম্ভব হয়েছে, তাই জন্য ওইটা একটু কারেকশন করে 6.022 করেছে। তুমি 22 লেখো, 23 লেখো, সবেতেই ফুল মার্কস পাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? তোমার যা প্রাণ চাই লিখবে। আর যদি মাল্টিপল চয়েস কোশ্চেন্স হয় সেখানে অপশানে যেটা থাকবে 22 থাকলে 22 লিখবে, 23 থাকলে 23 লিখবে। বেশ, এবার আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসি। সেটা হচ্ছে, ধরো আমরা পারমাণবিকতা বলে একটা জিনিস ছোটোবেলায় সামান্য পরিমাণে পড়েছিলাম, এইটে পড়তে।
অ্যাটমিসিটি বলা হয়। অ্যাটমিসিটি কথাটা মূলত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয় বেশি করে। নাও হোয়াট ইজ অ্যাটমিসিটি? পারমাণবিকতা কি? পারমাণবিকতা হচ্ছে, একটা উদাহরণ দিলে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। এটা আমি আমার শিক্ষকতা জীবনে হামেশাই দেখেছি, তোমরাও, মানে এটা খুব কমন একটা ঘটনা। বিশেষ করে কোনো ছাত্রীর যদি বাথরুম যাওয়ার দরকার পড়ে, স্যার মে আই গো টু দ্য টয়লেট, সে যেতে গেল, সঙ্গে সঙ্গে তার একটা বন্ধুকে সে নিয়ে যায়। শি অলওয়েজ ট্রাই টু ক্যারি অ্যানাদার পার্সন, অ্যানাদার গার্ল উইথ হার টু দ্য টয়লেট। সে একা একা বাথরুমে যেতে ভয় পায়, বা যাই হোক, যে কোনো কারণে হোক, সে যেতে চায় না। ছেলেদের বেলায় সেরকম ব্যাপার নেই। ছেলেরা যার টয়লেটে যাওয়ার প্রয়োজন সে টয়লেটে চলে যায়। এটা তোমরাও লক্ষ্য করেছো কম বেশি, আমিও লক্ষ্য করেছি। তা এখানেও দেখা যাবে কিছু গ্যাস মলিকুলস আছে যারা একটা অ্যাটম সে একা একাই থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে জোট বেঁধে থাকতে চায় না বা দরকার পড়ে না তার। আবার কিছু কিছু গ্যাস অ্যাটমস আছে যেগুলো দুটো বা তিনটে একসঙ্গে মিলে একটা ক্লাস্টার বা একটা জোট গঠন করে তারা প্রকৃতিতে অবস্থান করে। বেশিরভাগ ক্ষেত্রে তারা দুজন মিলে একটা জোট গঠন করে। এই দুটো পরমাণু মিলে যখন তারা একটা ক্লাস্টার গঠন করছে, তাদেরকে আমরা তাদের সেই মৌলের ক্ষেত্রে আমরা তাদের অ্যাটমিসিটি বলি আমরা 2। অর্থাৎ তারা কি গঠন করলো না, একটা মলিকিউল গঠন করলো, একটা অণু গঠন করলো, যে অণুটার মধ্যে দুটি পরমাণু আছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এরা সবাই ডাই অ্যাটমিক মলিকিউল। এদের মধ্যে দুটো অ্যাটম আছে। ডাই অ্যাটম মানে দুটো অ্যাটম, বাংলা বলে দ্বিপারমাণবিক অণু। উদাহরণ তো বুঝতেই পারছো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। এবং তাদেরকে লেখা হয় H2N2, তারপর O2, এইভাবে। তাহলে এই যে তলায় 2 লেখা হচ্ছে, এই 2টা তাহলে পারমাণবিকতা বা অ্যাটমিসিটিকে বোঝাচ্ছে। এবার কারো কারো ক্ষেত্রে 3টে পরমাণু মিলেও অণু গঠন করে, যেমন ওজোন। ওজোন পরমাণুর ক্ষেত্রে ফর্মুলা জানো তোমরা, O3। এই ওজোন পরমাণুর ক্ষেত্রে 3টে অক্সিজেন পরমাণু একসঙ্গে জুড়ে একটা ওজোন অণু বা ওজোন মলিকুল তৈরি করে। তাহলে তার অ্যাটমিসিটি তখন 3। ঠিক আছে। এইবার তাহলে একটা হাইড্রোজেন অণু মানেই হচ্ছে দুটো পরমাণু। তাহলে একটা হাইড্রোজেন অণু, ভালো করে মন দিয়ে ভেবে বলবে, একটা হাইড্রোজেন অণু, একটা হাইড্রোজেন মলিকিউল একটা হাইড্রোজেন অ্যাটমের থেকে কত গুণ ভারী? স্যার অণু মানে মলিকিউল তো? হ্যাঁ, স্যার তাহলে একটা মলিকিউল, একটা হাইড্রোজেনের অ্যাটমের থেকে দুগুণ ভারী হবে। বাকিরা এটাকে মেনে নিচ্ছ তো? হ্যাঁ স্যার, তাহলে দ্বিগুণ ভারী হবে। তাহলে নাইট্রোজেন অণু, একটা নাইট্রোজেন অণু, সৌমাল্য বলবে না, নাইট্রোজেন অণু, আমি যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। একটা নাইট্রোজেন অণু N2 দিয়ে লেখা হয়, অর্থাৎ একটা নাইট্রোজেন অণুর মধ্যে দুটো নাইট্রোজেন পরমাণু থাকে, দুটো অ্যাটম উপস্থিত থাকে একটা মলিকিউলের মধ্যে। তাহলে একটা নাইট্রোজেন অণু হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী হবে? যে হাইড্রোজেনের পরমাণুর তুলনায় একটা নাইট্রোজেন অণু কত গুণ ভারী? হাউ মেনি টাইমস হেভিয়ার ইজ আ নাইট্রোজেন মলিকিউল ইন রেসপেক্ট বা উইথ রেসপেক্ট টু এ হাইড্রোজেন অ্যাটম?
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। উত্তর দাও এবার। মনীষাই বলো। নাইট্রোজেন ডায়াটমিক, অর্থাৎ দুটো অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি হয় নাইট্রোজেনের। স্যার 14 টাইমস। 14 টাইমস তো একটা নাইট্রোজেনের অ্যাটম হাইড্রোজেন অ্যাটমের থেকে হেভিয়ার। তাহলে একটা নাইট্রোজেন মলিকুল হাইড্রোজেন অ্যাটমের থেকে কত গুণ হেভিয়ার? নাইট্রোজেনের মধ্যে কি আছে? 7 প্রোটনস, 7 নিউট্রনস। তাহলে আর একটা নাইট্রোজেনের মধ্যে তো তাই আছে। লিখতে পারি এটা, হ্যাঁ স্যার। কারণ নিউট্রন আর প্রোটনের মাস সেম ধরে নিয়েছি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি নাইট্রোজেন মলিকুলের মধ্যে 28টা প্রোটন আছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কটা প্রোটন আছে? হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কটা প্রোটন আছে? স্যার একটা। স্যার একটা। তাহলে নাইট্রোজেন মলিকুলটা হাইড্রোজেন অ্যাটমের চেয়ে কত গুণ ভারী হলো? স্যার 28। 28 টাইমস। তাহলে 1 মোল হাইড্রোজেনের যদি মাস হয় 1 গ্রাম, তাহলে 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস যদি হয় 1 গ্রাম, 1 মোল নাইট্রোজেন মলিকুলের মাস হবে 28 গ্রাম। এইটুকু ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? ক্লিয়ার নয়? লাস্টে যেটা বললেন আরেকবার বলবেন। স্যার ক্লিয়ার। 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস যদি 1 গ্রাম হয়, তাহলে 28, আচ্ছা 28 দরকার নেই, 1 মোল নাইট্রোজেন মলিকিউলের মাস হবে 28 গ্রাম। দেখো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ। Mass of 1 mole of NH3 molecule। NH3 মানে কি বলো তো? স্যার অ্যামোনিয়া। জানতে সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর মাস কি করে ক্যালকুলেট করব? এর মধ্যে NH3 এর মধ্যে আছে তোমার একটা নাইট্রোজেন অ্যাটম আর 3টে হাইড্রোজেন অ্যাটম, তাই আছে তো?
তাহলে হ্যাঁ স্যার একটা নাইট্রোজেন অ্যাটমের মধ্যে কটা প্রোটন থাকে? একটা নাইট্রোজেনের মধ্যে স্যার 7 তাহলে 7p ছোট হাতে লিখছি প্লাস 7 নিউট্রন ছোট হাতে লিখলাম বোঝানোর জন্য। আর তিনটে হাইড্রোজেনের মধ্যে তিনটে প্রোটন, তার মানে আর নিউট্রন কটা? নিউট্রন থাকে? না স্যার তাহলে না স্যার এইগুলোকে না যোগ স্যার এইগুলোকে যোগ করলে তার মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 17 প্রোটনস। নিউট্রন আর প্রোটন সেম ধরে নিয়ে হবে না হবে না? হ্যাঁ স্যার হবে তাহলে এবার বলো তো যে মাস অফ 1 মোল অফ NH3 মলিকিউল কত হবে? স্যার 17 গ্রাম সৌমাল্য মুখ বন্ধ রাখবে। সৌমাল্য বলো, যতক্ষণ না বলবো। তুমি সব জিনিস আগে থেকে শিখে রেখে দিয়েছো এবং তোমার এই সবার চেয়ে আগে উত্তর বলার পরিণতি যেটা হচ্ছে, তোমার সব সহপাঠীরা কিছুই শিখছে না এবং তার দায়ভার তোমায় নিতে হবে। অর্থাৎ তারা যখন পড়াশুনো না শিখে পরবর্তী জীবনে খেতে বা অন্য সংস্থান করতে পারবে না, এতজনের ভাতের দায়িত্ব তোমায় নিতে হবে। মাথায় রেখে উত্তর দিও। যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে 1 মোল অ্যামোনিয়ার মাস কত হলো? 1 মোল অ্যামোনিয়ার ভর কত হলো? 17 গ্রাম আপত্তি নেই তো কারোর? না স্যার না স্যার 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মাস কত হবে বার করো তো। ফাইন্ড দ্য মাস অফ 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড। স্যার 44 গ্রাম। বার করতে বলেছি, মুখস্থ ডেটা বলতে বলিনি। আমরা আগের বেলায় যেটা করেছিলাম অত ভেঙে না করে আমরা যদি এরকম করতাম, ধরো মাস অফ 1 মোল অফ NH3, এটা যখন বার করেছিলাম ভালো করে খেয়াল করে দেখো, তাহলে মাস অফ 1 মোল N প্লাস মাস plus 3 into mass of 1 mole H। এই তো করেছিলাম আগের বেলায়। তাহলে এইটা মানে শেষ অবধি আমাদের বেরিয়েছিল 17 গ্রাম। তাহলে আমরা এইসব না করে যদি একটা কাজ করতাম, অর্থাৎ তোমাদের প্রথমে যে ছকটা দেখিয়েছিলাম সেটা তো মুছে দিয়েছি বোর্ডে। দেখো সেখানে নাইট্রোজেনের মাস নাম্বার লেখা ছিল 7, মানে মাস নাম্বার অফ নাইট্রোজেন প্লাস 3 ইন্টু মাস নাম্বার অফ হাইড্রোজেন। আমরা যদি এইটা করতাম দিয়ে গ্রামে বার করতাম, মাস নাম্বার অফ নাইট্রোজেন দেখবে কত ছিল না 14, কারণ 7টা প্রোটন ছিল 7টা নিউট্রন ছিল, আর মাস নাম্বার অফ হাইড্রোজেন ছিল 1, এত গ্রাম। তাহলে যোগ করলে 17 গ্রাম। তাহলে আমরা এখানেও কিন্তু তাই করব, অত খাটতে যাব না। তার মানে মাস নাম্বার অফ কার্বন প্লাস 2 ইন্টু
মাস নাম্বার অফ অক্সিজেন, মাস নাম্বার অফ কার্বন কত 12, আর এটা 2 ইন্টু অক্সিজেনের মাস নাম্বার কত 16, এত গ্রাম। তাহলে কত হয়? Sir, 44. গ্রাম। 44. অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাই তো? হ্যাঁ না না? এই প্রসঙ্গে আমরা হ্যাঁ স্যার। দুটো নতুন শিখবো আর কি, দুটো নতুন টার্ম শিখবো। একটা টার্ম হচ্ছে গ্রাম অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক ওয়েট প্রথমে, তারপর মলিকুলার ওয়েট বা তার সঙ্গে সঙ্গে গ্রাম মলিকুলার ওয়েট। এই দুটো টার্ম আমাদের খুব কাজে লাগবে। এই গ্রাম মলিকুলার ওয়েটটাকেই আমরা গ্রাম মোল পরবর্তীকালে বলবো বা শুধু মোল বলবো। বাংলায় অ্যাটমিক ওয়েটের বাংলা হচ্ছে পারমাণবিক ভার বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, এতগুলো নাম হয়। পারমাণবিক ভার, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েটের বাংলা। গ্রাম অ্যাটমিক ওয়েট হচ্ছে গ্রাম পারমাণবিক ভার বা গ্রাম পারমাণবিক গুরুত্ব। মলিকুলার ওয়েটের বাংলা হচ্ছে গ্রাম আণবিক ভার, আর তোমার মলিকুলার ওয়েট নয়, গ্রাম মলিকুলার ওয়েটের বাংলা হচ্ছে গ্রাম আণবিক ভার, আর শুধু মলিকুলার ওয়েট হচ্ছে শুধু আণবিক ভার। তা সে যাই হোক, আমরা গ্রাম আণবিক ভার বা গ্রাম পারমাণবিক ভারে পরে আসছি। আগে আণবিক ভার কাকে বলে এটা একটু জেনে নিই। আণবিক ভারের যদি সংজ্ঞা চাওয়া হয় কিভাবে দেব? অর্থাৎ weight of one atom of an element by weight of one atom of hydrogen। তাই যদি হবে weight of one atom of an element তাহলে weight of one atom of hydrogen। এবার কি করব? এবং এই সংজ্ঞা অনুযায়ী দেখতে পাচ্ছ পারমাণবিক ভারের কোনো একক নেই। তাহলে সহজ ভাষায় বলতে গেলে এরকম ভাবে মাপা হলো কেন হাইড্রোজেনের সাপেক্ষে? তার কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু সবার চেয়ে হালকা, বুঝতে পারছো, কেবলমাত্র একটা প্রোটন আছে। তাহলে আমি যে জিনিসটাকে ওজন করব বা যে জিনিসটাকে মাপবো, আমার বাটখারাটা তো সেই রেঞ্জের হওয়া দরকার, নাহলে তো মাপা খুব কঠিন। অর্থাৎ আমায় ধরো 1 কেজির একটা বাটখারা দিল,
দিয়ে বললো একটা পিঁপড়ের ওজন মাপতে, অসম্ভব। আবার ওই 1 কেজি বাটখারা দিয়ে বললো যে একটা হাতির ওজন মাপতে, সেটাও কার্যত অসম্ভব। কারণ মানে 1 কেজি বাটখারা প্রচুর চাপাতে হবে, তবে একটা হাতির ওজনের সঙ্গে সমান হবে। তাহলে সুতরাং আমার সবসময় চেষ্টা থাকবে যে আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা মাপতে চাইছি, আমার মাপার যে যন্ত্রটা বা মাপার যে স্ট্যান্ডার্ডটা, অর্থাৎ যার সাপেক্ষে আমি মাপবো, সেইটা যেন আমার মাপতে যাওয়া জিনিসটার সঙ্গে কম্পেয়ারেবল হয়, কাছাকাছি হয়। তাই জন্য হাইড্রোজেনের সাপেক্ষে মাপা হয়েছিল একদম প্রথমে। ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট বাই ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। এবং বুঝতেই পারছো দুটোই ওয়েট, অর্থাৎ উপরেও ওয়েট তলাতেও ওয়েট, তাহলে ওয়েট ওয়েট ক্যান্সেলস আউট, অর্থাৎ এই পারমাণবিক ভর একটি এককবিহীন রাশি। এবং খুব ভালো করে বুঝতে গেলে আমরা ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট যে লিখেছি, এটা না লিখে আমি যদি মনে মনে ওয়েট অফ, এটা মানে আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি তোমাদের, 6.022 into 10 to the power 23 atoms of an element divided by weight of 6.022 into 10 to the power 23 atoms of hydrogen, তাহলে এই অনুপাতটা একই থাকবে তো? আলাদা কিছু হবে না তো? হ্যাঁ না না? Yes, sir. তাহলে স্যার আলাদা কিছু হবে না। তাহলে weight of 1 mole atoms of an element by weight of 1 mole atoms of hydrogen, এটা তো নিশ্চয়ই আপত্তি নেই, কারণ 6.022 না, স্যার। 10 to the power 23 মানে 1 মোল। না স্যার। তাহলে এইবার ধরো আমি তোমায় এইভাবে বললাম যে অ্যাটমিক ওয়েট অফ কার্বন, অ্যাটমিক ওয়েট অফ কার্বন, তাহলে এইবার সেটা বার করবো কি করে? না, ওয়েট অফ 1 মোল অ্যাটমস অফ কার্বন, সেটা কত একটু আগেই দেখেছি, 12 গ্রাম। হাইড্রোজেন 1 মোল, তার ওয়েট কত? 1 গ্রাম। তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট কত? না 12। অর্থাৎ সবগুলোই তো তাহলে 1 গ্রাম হবে, যেহেতু হাইড্রোজেন আছে। তাহলে আলটিমেটলি 12/1, 14/1, 16/1 যাই করো না কেন, তার মানে সহজ কথায় বলতে গেলে মাস নাম্বার হিসেবে যেটা এতক্ষণ পড়ছিলাম, অর্থাৎ ভর সংখ্যা হিসাবে যেটা এতক্ষণ পড়ছিলাম, সেটাই আসলে আমার অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এইটাকে যখন গ্রামে প্রকাশ করব তখন গ্রাম পারমাণবিক ওজন বলবো, আর বিশেষ কিছু নয়। অর্থাৎ যদি তোমার অ্যাটমিক ওয়েট অফ কার্বন 12 হয়, গ্রাম অ্যাটমিক ওয়েট অফ কার্বন হচ্ছে 12 গ্রাম হবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পারমাণবিক ওজন, কার্বনের পারমাণবিক ওজন যদি 12 হয়, কার্বনের গ্রাম পারমাণবিক ওজন হচ্ছে 12 গ্রাম। যখন সেটাকে গ্রামে এক্সপ্রেস করা হয়, সেটা জাস্ট একটা গ্রাম ইউনিট বসে যায়। এই হচ্ছে অ্যাটমিক ওয়েট। এইবার কারোর কারোর ক্ষেত্রে দেখবে অ্যাটমিক ওয়েট একটা ভগ্নাংশ হয়, একটা সবসময় যে পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এরকম হোল নাম্বার হবে তা হয় না। সেটা কেন হয়, সেটা ডিউ টু দ্য প্রেজেন্স অফ আইসোটোপস, সেটা আমরা আরেকবার পরে আলোচনা করব। কিন্তু তার আগে মলিকুলার ওয়েটটা নিয়ে একটু আলোচনা করি। এইখানে জাস্ট এই পারমাণবিক ভার না লিখে আমরা এখানে আণবিক ভর লিখলাম, মলিকিউলার ওয়েট।
তাহলে এখানে কোনো মৌলের একটি পরমাণুর ওজন না লিখে কোনো মৌলের একটি অণুর ওজন, কিন্তু তলায় হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনই থাকবে, আর তলাটা কিন্তু পাল্টালাম না। 1 অ্যাটম অফ হাইড্রোজেন যেমন আছে তেমনই থাকবে, এইখানে অ্যাটমটা হয়ে যাবে উপরটা শুধু মলিকিউল। তাহলে 6.0222 × 10⁻23 মলিকিউলস, আর এখানে হবে অ্যাটমস, এখানে হবে মলিকিউলস, এখানে হবে অ্যাটমস। তাহলে এখানে ধরা যাক আমি কার্বন না নিয়ে ধরো অক্সিজেন যদি নিই, এটা মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েট বাংলায় হচ্ছে আণবিক ভর, মলিকিউলার ওয়েট অফ অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেন মলিকিউলের ওজন কত? 1 মোল অক্সিজেন পরমাণুর ওজন কত ছিল? 16 গ্রাম। লিস্টটা দেখো। 16। তাহলে 1 মোল অক্সিজেন অণুর ওজন কত? মলিকিউলের ওজন কত? একটা অক্সিজেন অণুর মধ্যে কটা পরমাণু থাকে? 32 গ্রাম। 32 গ্রাম। তাহলে এটা এবার শুধু 32 হলো। তাহলে অক্সিজেনের আণবিক ওজন 16, অ্যাটমিক ওয়েট 16 আর মলিকুলার ওয়েট হচ্ছে 32। এই রকম যে কোনো এলিমেন্টের বেলাতেই বার করতে পারবো। তবে মলিকুলার ওয়েট এই টার্মটা কিন্তু কেবলমাত্র এলিমেন্টের বেলায় বা মৌলের বেলায় প্রযোজ্য হয় না, যৌগের বেলাতেও প্রযোজ্য হয়। কারণ কি না, যৌগও তো এলিমেন্ট, যৌগও তো তোমার মলিকুল তৈরি করতে পারে। যেমন একটু আগেই দেখেছি অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট যদি তোমায় বার করতে বলে, তাহলে অ্যামোনিয়ার মলিকুলার ওয়েটের মধ্যে কি জুড়ে যাবে? এইখানে শুধু ওয়েট অফ 1 মোল মলিকিউলস অফ এন এলিমেন্ট যেটা করেছি, ধরো তোমার এগুলো আমি মুছে দিই, নাহলে লিখবার জায়গা পাবো না। ধরো তোমায় বললো molecular weight of ammonia, এইটা আমি আসলে তার মানে weight NH3, সেই রকম weight of 1 atom of nitrogen plus 3 into weight of 1 atom of হাইড্রোজেন। N2 লিখবো না, N লিখি, ডিভাইডেড বাই weight of 1 atom of হাইড্রোজেন। এখানে যখন অ্যাটম লিখছো এখানে H2 আর লেখার দরকার নেই, হাইড্রোজেন। তাহলে ঠিক একই রকম ভাবে 6.022 × 10⁻23 দিয়ে গুণ করে দিলে উপরে কি হবে? ওয়েট অফ 1 মোল, মানে আমি মনে মনে 6.022 × 10⁻23 দিয়ে উপরেও গুণ করলাম, তলাতেও গুণ করলাম। তাহলে ওয়েট অফ 1 মোল অফ নাইট্রোজেন, 1 মোল অ্যাটম অফ নাইট্রোজেন লেখা উচিত, মিস করে গেলাম। আর 3 into weight of 1 mole atom of hydrogen, এইটা আর divided by weight of 1 mole atom of hydrogen। তাহলে প্রথমটা 1 মোল অ্যাটম অফ নাইট্রোজেনের ওজন আমরা একটু আগেই দেখে এসেছি 14 গ্রাম, এইটা 3 into 1 গ্রাম, তলায় 1 গ্রাম, তাহলে উপরে 17 গ্রাম বাই 1 গ্রাম মানে 17।
একটু আগে তাই ক্যালকুলেশন করলাম, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। কোথাও বুঝতে সমস্যা হয়েছে কি? না স্যার।